গণঅভ্যুত্থানে ২ মাস হয়েছে এবং আসলে আমরা দীর্ঘ ১৭ বছরের এক ধরনের শোষণ নির্যাতন থেকে মুক্তি পেয়েছি বলে দাবি করছি। সেখান থেকে একটু জানতে চাই, এই দুটো মাস কেমন কেটেছে আপনার চোখে? এই গণঅভ্যুত্থানের পরবর্তী ২ মাসের বাংলাদেশকে আপনি কেমন দেখেছেন? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই হলো আমরা দাবি করছি কেন? আপনি কি ফিল করছেন না যে আমরা একটা দুঃশাসন থেকে সাময়িক কালের জন্য হলো মুক্তি পেয়েছি? ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলবে, কিন্তু এটা তো সত্য যে এই দেশে গত ১৬ বছর ধরে যে গুম খুন হয়েছিল, আপনি কি গত ২ মাসে একটাও সেই গুমের ঘটনা দেখেছেন? যে আয়নাঘরগুলো ছিল, আয়নাঘর থেকে যারা জীবিত আছেন তারা ফেরত এসেছে, যাদেরকে গুম করে নিয়ে মেরে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে অথবা কোথায় আটকে রেখেছে সেটা খুঁজে বের করবার জন্য কমিশন গঠন করা হয়েছে, সেই কমিটি কাজ করছে। আপনি কি সেটার অগ্রগতি দেখছেন না? আপনি কি দেখছেন না যে এই দেশে যেসব রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারত না এবং শুধু দাড়ি টুপি রাখার অপরাধে সবাইকে এক কাতারে জঙ্গি অপবাদ দিয়ে যেভাবে নিপীড়ন করা হয়েছে সেগুলি করা হচ্ছে না? আপনি কি দেখছেন না যে এদেশের মানুষ এখন চাইলে প্রতিবাদ করতে পারে? এমনকি প্রধান উপদেষ্টা নতুন ২ মাস হলো মাত্র, তার আগেই তারা দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে দাবির হিড়িক পড়ে গেল এবং তার বাসভবনের সামনে, তার অফিসের সামনে রাস্তা দখল করে শত শত মানুষ তার দাবি জানালো। সেই দাবিতে কি তারা আলোচনার মাধ্যমে সুরাহা করেনি? সেটা কি বল প্রয়োগ করে সুরাহা করেছে? তাহলে আপনি শুধু দাবি করছি বলছেন কেন? তার বাস্তবতা আমি যেরকম উপলব্ধি করছি আপনার উপলব্ধি করা উচিত, আপনাদের উপলব্ধি করা উচিত যে হ্যাঁ, একটা দুঃশাসন থেকে আমরা মুক্তির যে আকাঙ্ক্ষা ছিল সেটা ৫ আগস্ট ছাত্র জনতা ও দীর্ঘদিনের রাজনৈতিক দলের আন্দোলনের মাধ্যমে তার একটা অবসান ঘটেছে। জি, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন এবং সেই সাথে আসলে ছাত্ররা যেই ত্যাগ করেছেন সেখানে আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। ছাত্রদের ডাকে আমরা দেখেছি পুরো বাংলাদেশ আসলে কিভাবে এক হয়েছে এবং প্রত্যেকের জায়গা থেকে এই গণঅভ্যুত্থানে সামিল হয়েছিলেন। রাজনৈতিকভাবে আসলে আমাদের নতুন করে অনেক কিছু সামনে চিন্তা করতে হচ্ছে। খুবই স্বাভাবিক একটি বড় পট পরিবর্তন আমরা দেখেছি। সেই জায়গাটি থেকে আমরা সংস্কারের কথা বলছিলাম, আপনি নিজেও বলছিলেন যে এই ২ মাসে আমরা নানানভাবে আসলে অনেক ধরনের সংস্কার নিয়ে আলোচনা করেছি। রাজনৈতিক দলগুলোরও তো একটি বড় সংস্কার প্রয়োজন। সেই সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো শুরু করেছে কি? রাজনৈতিক দলগুলো সংস্কার করা সময়ের দাবি এবং এটা প্রত্যেক দলের আভ্যন্তরীণ বিষয়, তারা সেটা করবে এবং সেটা জনগণ, ছাত্র জনতা যারা অভ্যুত্থান ঘটিয়েছে, যাদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তারা সেটা নিশ্চয়ই অবজার্ভ করবে এবং যারা জন আকাঙ্ক্ষা মাথায় রেখে সেরকম পর্যাপ্ত সংস্কার করবে না তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। সুতরাং যেহেতু বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে এবং আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন, সেই নির্বাচনে যেন প্রত্যেকটা মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নির্বিঘ্নে এবং তাদের অধিকারটি যেন রক্ষিত হয়, সেই ক্ষেত্রে যে দল যত বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে তাদের আচরণ দিয়ে, কাজ দিয়ে, সংস্কার দিয়ে, প্রতিশ্রুতি বাস্তবায়নের বিশ্বাসযোগ্যতা দিয়ে তারা এগিয়ে যাবে। তারা আমরা আসলে বাস্তবায়ন প্রতিশ্রুতি দীর্ঘদিন ধরে শুনেছি এবং বছর পর বছর শুনছি। এখন আসলে সময় এসছে কিনা সেই প্রতিশ্রুতিগুলোকে আসলে বাস্তবে রূপ দেবার, সেই জনগণের পালস বুঝতে হবে এবং জনগণ যা চাইছে সেই স্বপ্নকে আসলে বাস্তবে রূপান্তরিত করতে হবে রাজনৈতিক দলগুলো কিংবা রাজনৈতিক নেতাদের। আসলে সেটি বোঝার সময় এখন এসছে কিনা? প্রতিশ্রুতি আগে না বাস্তবায়ন আগে? নিশ্চয়ই প্রতিশ্রুতি আগে। অতীতে অনেকে প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি রক্ষা করেনি। ২০০৮ সালে ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগ বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে, তারা আওয়ামী লীগের ঘরে ঘরে শুধু চাকরি দিয়েছে, সামগ্রিকভাবে দেশের জনগণের ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা ভাবেইনি, বরং প্রতিপক্ষ হলে তাদেরকে কিভাবে চাকরি না দেয়া যায় সেই ফন্দি ফিকির করেছে। এমনকি আপনাকে বলি যে আমি একজন চিকিৎসক, সেজন্য আমি জানি এই বিষয়টা বলি, একজন চিকিৎসক তার কোথাও পোস্টিং হলে কি করবে? তিনি মানুষকে চিকিৎসা দিবেন, ওর মধ্যে তো কোনো রাজনীতি নেই। চিকিৎসকরা কি চিকিৎসা দেবার সময় এটা ভাবেন যে উনি আওয়ামী লীগ, উনি বিএনপি, উনি জামায়াত বা উনি ধনী গরিব, একে এটা দেয়া যাবে না বা একে খারাপ চিকিৎসা দেবে, একে ভালো চিকিৎসা দেব? সেই চিকিৎসকদের পদায়নের বেলায়ও, তার পদায়ন বা প্রমোশনের বেলায় সে অনেকগুলা চেকলিস্ট করে একটা শিটের মধ্যে তার নানান প্রশ্নের উত্তর দিতে হতো এবং জানা হতো যে তিনি যখন ছাত্র ছিলেন যেই মেডিকেল কলেজের, ওই মেডিকেল কলেজে তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কারা ছিল, তাদের প্রত্যয়ন লাগবে যে উনি কোন দল করতেন।
এইটা কি একজন ডাক্তারের পদায়ন বা প্রমোশনের জন্য কোনো ক্রাইটেরিয়া হতে পারে? এটা একজন চিকিৎসকের বেলায় যদি এটা করা হয়ে থাকে, তাহলে একজন প্রশাসনের লোক, পুলিশ বা কাস্টমস বা গুরুত্বপূর্ণ জায়গায় যারা গোয়েন্দা বিভাগ চাকরি করেন, তাদের বেলায় কি হয়েছে এবার ভাবেন। নিয়োগের বেলায় তাই হয়েছে। সুতরাং ঘরে ঘরে চাকরির প্রতিশ্রুতি রক্ষা করেনি। তারা 10 টাকা সে চাল খাওয়াবে বলেছিল, সেই চালের কেজি কত হয়েছে সেটা দেশবাসী হারে হারে টের পাচ্ছে। সুতরাং প্রতিশ্রুতি এরকম অনেক দেয়। তারা বলেছিল যে ক্ষমতায় আসলে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার বানাবে, এক বিন্দুও রাখিনি। ফলে এরকম প্রতিশ্রুতি ভঙ্গের যে বেদনা, সেটি এদেশের মানুষের আছে। এইবারও নির্বাচনে আসতে গেলে, আসার আগে বা যে কোনো কাজে প্রতিশ্রুতি তো দিতেই হবে। সেটা মৌখিক প্রতিশ্রুতি দেয়, আর নির্বাচনী ম্যানিফেস্টো যেটা, সেটাও একটা প্রতিশ্রুতি, সেটা হচ্ছে লিখিত অঙ্গীকার। মানুষ অতীতে হোঁচট খেয়েছে বলে রাজনীতিবিদদের প্রতি আস্থা কমেছে অনেক। সেই আস্থার খেসারত রাজনীতিবিদরা দিচ্ছে বারবার। নতুন করে যদি আবার তারা প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করতে চায়, নিশ্চয়ই তার খেসারত আরও বেদনাদায়কভাবে দিতে হতে পারে। সুতরাং এটা আমাদের প্রত্যাশা থাকবে যে যারা মানুষের জনগণের প্রতিনিধি হয়ে জাতীয় সংসদে যাবেন, যারা দেশ চালাতে চান, সে আকাঙ্ক্ষা যাদের আছে, অবশ্যই প্রতিশ্রুতি দেওয়ার আগে তাদের ভাবতে হবে যে আগের মতো ফাঁকি দিলে আগের মতোই বা তার থেকেও ভয়াবহ পরিণতি তাদের জন্য।